এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্য লেখা সুন্দরবনের গভীরে। বুড়ো চন্দনের ভূমিকায় রোমাঞ্চ বাংলা চ্যানেল থেকে সৌরভধ্বনি সাহা, মধুর ভূমিকায় সুমিতেন্দ্র এবং বিভিন্ন মৌলাদের চরিত্রে সাসপেন্স স্টেশন মৃতের শহর থেকে সুপ্রতিম এবং অন্যান্য মৌলাদের চরিত্রে আছে প্রীতম, দেবজিৎ, রাজদীপ, আর গল্প পাঠে এবং নিতাইয়ের চরিত্রে রয়েছি আমি প্রত্যয়। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আড্ডাটা একেবারে গল্পের শেষে সুমিতেন্দ্রর সাথে। চলুন তাহলে আজকের ডেস্টিনেশন দেবশ্রী ভট্টাচার্যর হাত ধরে একেবারে সুন্দরবনে। ঝপাঝপ জলের উপরে লাঠির বাড়ি পড়তে লাগলো, কিন্তু না, বাঘটাকে আর দেখা গেল না। প্রায় 9 জন মহুয়াল আছে ওই নৌকায়। কালকেই নিতাই এসে খবর দিয়েছিল চাপড়াই খাঁড়ির পাশের জঙ্গলে 8টা বিশাল বিশাল চাক বেঁধেছে। একটা চাক ভাঙলেই 60-70 কেজি মধু পাওয়া যাবে। তাই আজ এই 9 জন মৌয়াল একসাথে চলেছে চাপড়াই খাঁড়ির দিকে। সরকার থেকে পাশ পাওয়ার বিস্তর ঝামেলা। তবে নিতাইয়ের এই দলটা প্রত্যেকবার এই ফাল্গুন চৈত্র মাসে মধু আনতে জঙ্গলের ভেতরে যায়। 9-10 দিন মতো থাকে জঙ্গলে। তাই সরকার মহলে চেনা জানা হয়ে গিয়েছিল। পাশ পেতে দেরি হয়নি। বনবিবির পুজো দিয়ে ওরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল। কিন্তু খাঁড়িতে ঢোকার পরই প্রথম চোখ গিয়েছিল নিতাইয়ের। ওই ওপার থেকে একটা বাঘ চুপি চুপি জলে নেমেছে। এইভাবে চুপিসারে নামার একটাই অর্থ হয়, ভর্তি নৌকা থেকে একজনকে নিঃশব্দে টেনে নিয়ে যাবে। কিন্তু আজ তো ব্যাটা পড়ে গেছে নিতাইয়ের চোখে। নিতাই সতর্ক ছিল। আরও 2-4 জন মৌয়াল হাতে লাঠি নিয়ে একেবারে প্রস্তুত ছিল। বাঘটা জলের উপর শুধু নাকটা ভাসিয়ে রেখে জলের মধ্যে এতটুকু আলোড়ন না ফেলে চুপি চুপি আসছিল। কিন্তু নৌকার কাছে আসতেই ওই নাক লক্ষ্য করে একের পর এক সপাটে লাঠির বাড়ি পড়তে শুরু করল। তবে বাঘটাকে আর পাওয়া গেল না। লাঠির বাড়ি বাঁচিয়ে বোধহয় ওপারে চলে গেছে। লাঠিটা নৌকার উপর ফেলে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বলল নিতাই, খুব বাসান মাইসা গেছে গিয়া। দলের সবচেয়ে বয়স্ক বুড়ো চন্দন হাসতে হাসতে বলল, অত আনন্দের কিছু নাই রে নিতাই, অত আনন্দের কিছু নাই। সকলের সাবধান থাকতে হইব। বাবুর চোখে একবার যখন পড়িছি, তখন ও একবারে না পারলি আবার আইব। সকলের সাবধান থাকতে হইব। সুন্দরবনের মৌলারা নৌকায় থাকাকালীন বাঘের নাম নেয় না, বাঘকে বলে বাবু। তা তো বটে। এখন জঙ্গলে তো ঘুরতে হবে, সাবধানে তো থাকতে হইব। আমারে আবার চিনে গেছে কি না কে জানে। আইবার সময় একেবারে ঝাঁপায় পড়ব। সুন্দরবনে একটা কথা খুব প্রচলিত, এখানকার বাঘ নাকি খুব জেদি। একবার যদি তার হাত থেকে শিকার ফসকে যায়, তবে সেই শিকার সে নিয়েই ছাড়ে। আর এখন তো এই গহন বনে তাদের অন্তত 9-10 দিন থাকতে হবে। এই জঙ্গলে বাঘই রাজা।
তার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নাকি? জলের দিকে চোখ রেখে বসে আছে নিতাই। আজ কেন জানি না বউটার কথা খুব মনে পড়ছে। এই মাস 5 হলো বিয়ে করেছে সে। কিতা হলো রে? কি ভাবস এত? নিতাইয়ের কাঁধে হাত রাখলো বুড়ো চন্দন। কে জানে খুড়া, বউটার কথা বড় মনে পড়তেছে। যতটা স্নেহের সাথে হাত রেখেছিল বুড়ো, ততটাই বিরক্তিতে হাতটা সে সরিয়ে নিল। আর জানোস না, অন জঙ্গলে আসি ঘরের বউয়ের কথা স্মরণ এলে বিপদ হইব, পাপ লাগবো। আরে দূর হ, ও কথা না। বুড়োর কথায় নিতাইয়ের কান দুটো লাল হয়ে ওঠে। কইতাছি, বাঘটারে দেখার পর মনটা কেমন যেন করছে। ফিরতে পারুন তো খুড়া? এবার বুড়ো চন্দন হেসে ফেলে পোলা পানের ভাবনা শুনে। হইলাম সদর বনের মরদ হয়ে তুই বাঘের ডোরাস? দূর হারাম দাদা, আমরা এতজন মানুষ আসি তো নাকি? জঙ্গলটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। এই জঙ্গলটায় গড়ান গাছ বেশি। গড়ান গাছের ফুলের মধুতে গন্ধ হয় খুব সুন্দর, একদম সোনালি রং। নৌকা খাঁড়িতে বন্ধা থাকুক, আর তুই জোন এইখানে থাকবো। দেই বুড়ো চন্দন সব ব্যবস্থা করে দিল। দুজন মৌলা নৌকায় থেকে বাকিদের জন্য খাবার বানাবে। সকলে সন্ধ্যাবেলা নৌকায় ফিরে এসে তাই খাবে। সবার বাড়িতে এখন হবিষ্যির ব্যবস্থা। মেয়েরা মাথায় তেল দেয় না, গায়ে সাবান মাখে না। বাড়িতে বাড়িতে চলে বনবিবির পুজো। সকলে নিরাপদে বন থেকে ফিরে এলে তারপর আবার স্বাভাবিক হবে। সবাই একে একে নেমে গেল নৌকা থেকে। বুড়ো চন্দন আবার চেঁচিয়ে উঠল, ওরে তোরা হক করে জঙ্গলে যাচ্ছিস সে বড়? বাবুর ভেট চয়ে যা আগে। নিতাই জিভ কেটে বলল। এ একদম ভুলে গেছি গিয়া। নিতাই ছুটে গিয়ে নৌকার ভেতর থেকে দুটো মুরগির ঠ্যাং ধরে ছোলাতে ছোলাতে নিয়ে এলো। মুরগি দুটো পরিত্রাহী স্বরে 2-3 বার ডেকে থেমে গেল। বোধহয় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। সারি দে ওই দুটারে। সারি দে। নিতাই এবার মুরগি দুটো ঠ্যাং বাঁধা দড়িটা খুলে দিল। মুরগি দুটো আনন্দে নাচতে নাচতে চলে গেল জঙ্গলে। প্রতিবার বাঘের জন্য নিয়ে আসে মৌলারা। বনে ঢোকার আগে বনের রাজার জন্য ভেট চাইতো। আর ব্যাঘ্রমশাই, তুমি এই মুরগি দুটোকে খেয়ে তুষ্ট হও, আমাদের থাবা দিও না। সাতজন মৌলা চলে গেল জঙ্গলের ভেতরে। আর দুজন বাইরে রইল নৌকার পাহারায়। এখন এই কদিন এই নৌকায় তাদের ঘরবাড়ি। নৌকা এদিক ওদিক চলে গেলে মুশকিল। এই বড় বড় নৌকায় কুমির কিছু করতে পারে না, তবে বাঘের ওপর বিশ্বাস নেই। কখন যে কোন দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাই সবসময় চোখ কান খোলা রাখতে হয়। এই বনে গড়ান গাছই বেশি। এই সময় গড়ান গাছে ফুল ধরে। মন মাতাল করা গন্ধ এই ফুলের। কইরে নিতাই, তুই যে কইলি অনেক শাক, গাছে গাছে শাক ঝুলতিছে, কইরে একখানা তো দেখতে পাইতাছি না। নিতাইও একটু ঘাবড়ে গেছে বটে। সত্যি তারা জঙ্গলের বেশ খানিকটা ভেতরে চলে এসেছে, অথচ কোথাও চাক দেখা যাচ্ছে না। না না খুড়া, ফজল মিয়া আমারে কইছে এ জঙ্গলে ভর্তি চাক আছে। ওরা পরশু ফিরছে, প্রচুর মধু পাইছে। বেচারা গোল তাই নাই তো, অকলে শাক কাটি ফেরায় তো এ কইছে প্রচুর শাক আছে। এইটা তুমি কিত্তা কইলা খুড়া? কোনো মলারে আজ পর্যন্ত দেখছো অকল শাক কাটি ফেলতে? নিতাইয়ের ফজল মিয়ার ওপর অগাধ বিশ্বাস। কথাটা অবশ্য নিতাই খুব একটা ভুল বলেনি। মৌলাদের মধ্যে একটা নিয়ম আছে,
তারা সব মৌচাকে হাত দেয় না, যেটুকু তাদের দরকার সেটুকুই সংগ্রহ করে। লোভ দিলে শেষে বিপদে পড়তে হবে। বুড়ো চন্দন নিতাইয়ের কথায় চুপ করে গেল। কথাটা তো নিতাই খুব একটা ভুল বলেনি, কিন্তু একটাও যে চাক নজরে পড়ছে না। কি জানি, আমার তো সন্দেহ হয় বনবিবি ওইটারে গোল দিছে। চাক দেখছে, কিন্তু ওটা আসল চাক না। এটা হলেও হতে পারে। এরকম মৌলাদের সঙ্গে অনেক হয়েছে। তারা যেটা চাক ভাবে সেটা চাক নয়। বনবিবি অনেক সময় মৌলাদের মনে লোভ আছে কিনা তার পরীক্ষা নেয়, কিন্তু কোথাও কোনো চাক দেখতে পাচ্ছে না কেউ। এদের মধ্যে সবচেয়ে উৎসাহ ছিল নিতাইয়ের। সেও আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। ও মৌলার দল, আরে চাক লাগি নাকি গো? ইদিক মানে আইসো, ইদিক মানে আইসো। চাক আছে, বেশ কয়েকটা বড় বড় চাক আছে। এমন গহন জঙ্গলে হঠাৎ অচেনা গলা শুনে সবাই ভয়ে চমকে উঠল। কে যে কথাটা কোন দিক থেকে বলল কেউ যেন ঠিক ঠাউর করতে পারল না। বুড়ো চন্দনই প্রথম দেখল দুটো গড়ান গাছের ফাঁক দিয়ে কে একজন মুখ বাড়াচ্ছে। ওই যে উহানে। সত্যি তো, কে রে? কে এই লোকটা? কেউই ঠিক চিনতে পারল না। লোকটা নিতাইয়ের দলের তো কেউ নয়, নিতাইদের পাড়ারও কেউ নয়। অবশ্য চিনতে পারা মুশকিল। লোকটার মুখে গামছা বাঁধা, নিজেই বোধহয় এতক্ষণ চাক ভাঙছিল। হ্যাঁ, তুই কে গা? কোন গায়ের? আমি তো অধিকার ওই বুটেখালির দিকের। সকলে খানিকটা আশ্বস্ত হলো। বুটেখালি তাদের গ্রামের থেকে অনেকটা দূরে, তাই মুখ চেনা নয়। হ্যাঁ, তা তোমার নাম কি গা? আরে সারান দাও তো খুড়া। তা কি কইলা তুমি? শাক আছে? হ্যাঁ, থাকতে হইব। ফসল মিয়া আমারে মিশা কথা কইবে কেন? কোন পারে আসে বলো দেখি চাকগুলা। নিতাই তরতর করে এগিয়ে যেতে যাচ্ছিল। বুড়ো চন্দন তাকে আটকালো। ওই দাঁড়া, কিতা গো, কই এটা তো বাসা? তোমার নাম কিতা? আইগা মধু। বড় খাসা নাম মধু। আমাগো রুটি রোজগার। অকল মৌলাদের এই একখান নাম হওয়া উচিত। হা হা, মধু। তা মধু ভাই, চলো দেখাই দিবা চাক গুলান কনে। চিন্তা নাই, তোমারেও ভাগ দিব। নিতাই আবার তরবর করে এগিয়ে যাচ্ছিল। বুড়ো চন্দন আবার তার হাত টেনে ধরল। তা বাসা, তোমার লগে আর কেউ নাই? একা একা জঙ্গলে আইসনি মধু নিতে? এইবার নিতাইকেও থমকাতে হলো। এই এতক্ষণে বুড়ো একখানা খাসা প্রশ্ন করেছে। একা একা এই গহন জঙ্গলে কে ঢুকবে? সেদিন বন দপ্তরের অফিসে পাশ আনার সময় সবাই বলা বলি করছিল, এখন জঙ্গলে চোরা শিকারী, কাঠ পাচারকারীর দলের খুব দাপট বেড়েছে। মৌলাদেরও অনেক ঝক্কি পোয়াতে হচ্ছে। এখন আর আগের মতো অত সহজে পাশ পাওয়া যায় না। নেহাত নিতাইয়ের সঙ্গে অফিসারদের চেনা জানা আছে, তাই আর কি একটু তাড়াতাড়ি পাশ পেয়ে যায় সকলে। কিন্তু এই লোকটাকে, এর পাশ আছে তো, নাকি ওই চোরাচালান করে? তোমার পাশ কোথায় গা? একেবারে সরাসরি জিজ্ঞাসা করল বুড়ো চন্দন। পাশ নাই। ওই দেখ। বুড়ো চন্দনের মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। কিতা হে ছোকরা, বলে মধু আনতে আইসস নাকি অন্য কোনো ধান্দা আছে তার? আরে না গো খুড়া, আরে পাশ আনলি পরই তো ওই সকল মধু ওই বন দপ্তরের হাতে তুলে দিতে হবে। কথাটা মধু খুব একটা ভুল বলেনি। মৌলারা বন থেকে যা মধু পায় সব মধু তুলে দেয় সরকারি অফিসে, সেটাই নিয়ম। ওরাই প্রায় পুরোটা কিনে নেয় সরকারি রেটে। তবে ওই আর কি একটা নিশ্চিন্তি থাকে, মধু আনতে গিয়ে বাঘের পেটে বা কুমিরের পেটে গেলে সরকার থেকে তাদের পরিবারকে টাকা দেয়, সেটাই যা একটা লাভ।
মরার আগে একটা শান্তি যে তাদের পরিবার ভেসে যাবে না। তবে অনেকেই এমন মধুর মতো লুকিয়ে লুকিয়ে চলে আসে, যা পায় যেটুকু পায় সবটাই নিজের থাকে। তবে ওই কিছু হলে বাড়ির লোকে খবরটুকুও পায় না। তাজা বলেছ। নিতাই আবার এগিয়ে গেল। বুড়ো চন্দন আবার আটকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। বন দপ্তর তো নয়, টাকার পিশাচ। চলো গো চলো, কোনখানে তোমার শাক আছে কত দেই। নিতাই সোজা এগিয়ে গেল এক্কেবারে লোকটার কাছে। অবশ্য বুড়ো চন্দনের মুখ দেখে বোঝা যায় এই নতুন মৌলাকে তার এতটুকুও পছন্দ হয়নি। কিন্তু নিতাইয়ের পাশ টাস নিয়ে মাথা ব্যথা নেই, চাক পেলেই হলো। তা আছে, মধু যেদিকটায় পথ দেখিয়ে নিয়ে এলো সেখানে ভর্তি চাক। গরান গাছের গায়ে গায়ে এত বড় বড় চাক ঝুলছে। এতক্ষণ ধরে ঘুরছি, ওই শাক তো এখনো নজরে আয় নাই। এগুলার সত্যি শাক তো? বুড়ো চন্দনের সন্দেহ আর যায় না। আরে দূর খুড়া, তোমার চোখে নেবা হইছে। চোখের সামনে চাক দেখতাছো, তবুও কওই তার চাক নি। দলের সকলেই হেসে উঠল। সত্যি বুড়ো চন্দন সত্যি বুড়ো হয়ে গেছে, বড় বেশি সন্দেহ করে। দলের লোকদের মতিগতি দেখে চন্দন বুড়ো চুপ করে গেল। আজ সন্ধেটা যেন বড় তাড়াতাড়ি পড়ে গেল। আসলে ঠিক তা না, সন্ধ্যা হয়েছিল তার গদ বেঁধেই। কিন্তু ওরা প্রথমে এদিক ওদিক ঘুরতে এত সময় নষ্ট করেছে যে একটা চাক কাটতে কাটতেই বনে শেয়াল ডাকতে শুরু করলো। শ্বাস নামতিছে, এবার সব কয়রা নৌকায় ফিরে চল। বুড়োর কথায় নিতাইয়ের মুখটা একটু কেমন যেন হয়ে গেল। আসলে মৌলা মানুষ, চারদিকে এত চাক দেখেও প্রায় খালি হাতে ফিরে যাওয়া যায় নাকি? আরেকখান শাক কাটবা নাকি ভায়া? ইচ্ছা তো করে, কিন্তু ওই বুড়া একবার যখন কইছে তখন ফিরে যাইতে হবে। এমনিতেই খুড়া আমার উপর খেপে গেছে গিয়া, তোমারে দলে টানছি দেখে। এক কাম করো না কেন, খানিক থুইয়া যাও এখানে। ও খুড়ারে কিছু একটা কইয়া দাও গিয়া। এদিকে মধুর সাথে নিতাইয়ের গুজগুজ দেখে মাথা গরম হয়ে যায় বুড়ো চন্দনের। ইরে বেটা, কথা কানে যায় নাই? শ্বাস নামতিছে, চল সবাই নৌকার পানে। খুড়া তোমরা যাও, আমি খানিক বাদে আইতাছি। কেন রে, এই শ্বাসের বেলায় কি বাবুর সাথে পিট করার মন চেয়েছে? আরে না গো খুড়া, আমার ওই আর কি একটু ইয়া পাইছে। আর তুমি যাও খুড়া, আমি আইতেছি। বুড়ো একটু চিন্তায় পড়ে গেল। আন্ধার নামতাছে, অহন তুই বোনের মধ্যে একলা থাকবি, এইটা কোনো কথা হইল? আমরা না হয় খানিক খাড়ায় যাই। আর না গো খুড়া, তোমরা যাও গা। আর মধু না হয় খানিক খারাইবে আমার লগে। কি গো মধু, খারাইবে তো? গামছার ফাঁক দিয়ে ঠোঁটের নড়াচড়া একটু দেখা গেল বটে। হ, আমি আসি। বুড়ো চন্দন মুখ পেকিয়ে দুমদাম পা ফেলে চলে গেল। তার পিছন পিছন নিতাইয়ের দলের বাকি 6 জনও চলে গেল। নৌকা এসেও বুড়োর গজগজ থামে না। কোত্থেকে এক মধুরে জুটাইল, অহন আর কারো হয়েছে না। বুড়ো রাগ দেখে অন্য মৌলারাও হাসাহাসি করল, নিজেদের মধ্যে বলা বলি করল। আজ বেটা আইলে বুড়ো ওর ছাল চামড়া গুটাই দিলে। আপে দেখবে মজা কারে কয়। কিন্তু হাসাহাসি আর বেশিক্ষণ থাকলো না। আস্তে আস্তে গহন আধার নামল। চারদিকে ঘন ঘন শেয়ালের ডাক শোনা যাচ্ছে, অথচ নিতাইয়ের পাত্তা নেই। না নিতাই আসে, আর না আসে ওই মধু। বুড়ো চন্দন বারবার নৌকা থেকে ঘাড় উঁচু করে যতটা দেখা যায় দেখছে। গরান গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে যেন হাসছে। নিতাইয়ের কোনো চিহ্নই দেখা গেল না। কি হইল দুইটার?
আজ তো বোন কি ভাষায় আইতাছে নাকি? বুড়ো চন্দন এবার হাতে লণ্ঠনটা নিয়ে উঠে দাঁড়ালো। কি হইব গো খুড়ো, এখনো তো আইলো না? কখনো তো আইল না, অন কেন কস? এতবার করি কইলাম, আমার কথা তো কানেই তুলল না। একা নসে না মৌলা, আরে মৌলা কিনা কে জানে। মৌমাছির ভয়ে মুখে গামছা কান পেঁচাইয়া রাখছে, রাখছে তো রাখছে। আর মুখখান দেখছো একবার? গাছে তো উঠছে না, চাকের ধারে কাছেও যায় নাই। এত ডর কিসে শুনি? বুড়ো গজগজ করতে করতেই একবার জঙ্গলের দিকে তাকালো। না, এখনো কারুর দেখা নেই। আর বেশি দেরি করা ঠিক হবে না। বুড়ো এবার হাঁক পারল। চল হক করে, আমাদের জঙ্গলে যাইতে হইব। আরো কয়টা লণ্ঠন নিজেদের লগে নাও। আচ্ছা, তো লাঠি উঠি আছে, হক কল নাও। এই আন্ধারে জাতি হবে খুড়ো? বুড়ো কড়া চোখে কটমট করে তাকালো সেই মৌলার দিকে। এটা কি গো? আমাদের লোক জঙ্গলে আটকা পড়েছে, আর আমরা ইহানে নৌকায় বইয়া বইয়া ভাত খামু? ভাত নামবো বলা দিয়া? কথাটা বলে সে একাই নৌকা থেকে নেমে পড়ল। অন্য মৌলারাও নামতে যাবে, কিন্তু তখনই জঙ্গলের ভেতর থেকে শোনা গেল একটা হাড় হিম করা বাঘের ডাক। সুন্দরবনের মানুষ বাঘের ডাক চেনে। এই বাঘ সদ্য শিকার পেয়েছে, সেই আনন্দে হুঙ্কার দিচ্ছে। এই ডাক শোনার পর কারোর এগোবার সাহস হলো না জঙ্গলের দিকে। বুড়ো পিছিয়ে এলো। পুরো একবার গাছের গায়ে বাড়ি মারবা, যদি বাবু ভয় পাইলা যায়। এক মৌলা পরামর্শ দিল। বুড়ো চন্দন জঙ্গলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শ্বাস নামছে, অহন গাছেরা ঘুমায়। অহন বাড়ি মারলে বন বিবি গোসা করবেন, আর অমনেও কিছু হইব না। ও যা হওয়ার হইয়া গেছে। একবার না, বেশ কয়েকবার শোনা গেল বাঘের ডাক। নিতাই আর মধুর দুজনের কেউই ফিরে এলো না। এক রাতে দুটো শিকার। হাতে লাঠি নিয়ে লণ্ঠন জ্বালিয়ে সারা রাত কেটে গেল। রান্না করা ভাত যেমন ছিল তেমনই রয়ে গেল। আস্তে আস্তে ভোরের আকাশ ফর্সা হলো। গড়ান গাছের ফাঁক দিয়ে লাল সূর্যটা দেখা যাচ্ছে। বুড়ো চন্দন নামলো নৌকা থেকে। পেছন পেছন আরো মৌলারা। হাতের লাঠি শক্ত কইরা ধর, এখনো আকাশ তেমন ফর্সা হয় নাই। বাবু অহন তাজা রক্তের স্বাদ পাইছে, হক করে সাবধানে থাইকো। আগের দিন যেখানে চাক ভাঙা হয়েছিল সেই জায়গাটা খুঁজে পেতে খুব একটা সময় লাগলো না। এরা জঙ্গলের সন্তান। একবার যে রাস্তায় তারা পা রেখেছে সে রাস্তা গন্ধ শুকে বলে দিতে পারে। বুড়ো চন্দনের হাত থেকে লাঠিটা পড়ে গেল। নিতাইয়ের শুধু গায়ের জামাটা পড়ে আছে, রক্ত শুকিয়ে খয়েরি হয়ে লেপ্টে আছে তাতে। আশেপাশে গাছেও লেগে আছে রক্তের ছিটে। আরো অদ্ভুত ব্যাপার হলো, একটাও চাক নেই সেখানে। অন্তত 10-12টা বড় বড় চাক ঝুলছিল আগের দিন। নিতাইয়ের দল উঠে একটা চাক কেটেছিল, কিন্তু আজ আর একটাও চাক নেই। আমি কয়েছিলাম, প্রথমেই আমার সন্দেহ হয়েছিল ওই জোচ্চটার উপর। কই কোথায়? নিতাই তো বাঘের পেটে গেছে, এইটা কই গেল? একখান চাকও নাই। ও মানুষ ছিল না, বেঘভূত ছিল। নিজে মরছে বাঘের কামড়ে, অহন নিতাইটার বাবুর কাছে ভেট চড়াইছে। ই লাগি গামছায় মুখ বাঁধিছিল। ওর তো মুখে নাই, বাঘের আসরে শেষ হইয়া গেছে। সারাটা দিন সকলের নৌকাতেই কেটে গেল। অমন চাপ চাপ রক্তের দাগ দেখার পর কি আর মধুর চাকে হাত দেওয়া যায়? তাছাড়া চাকই বা কোথায়?
সব তো বেগভূতের মায়ায় লোপাট হয়ে গেছে। একখানা চাক অবশ্য আছে নৌকায়, কিন্তু সেইখানাও ধরতে ভয় করছে সবার। হয়তোবা এটাও বেগভূতের মায়া। নৌকার পাটার উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই, আর সব মৌলারা মধুর কথা ভাবছে। খুড়া, এই বেগভূত কখনো শোয়ে দেখি নাই, কিন্তু গল্প তো শুনিছি একলা মানুষের পথ ভুলাইয়া লইয়া যায়। কিন্তু একখান ভূত আমাদের লগে এতক্ষণ থাকলো, আমরা কিছুই টের পাইলাম না। এ কেমন ভূত? ব্যাপারটা যে বুড়ো চন্দনও ভাবেনি তা নয়, কিন্তু বেগভূতের কীর্তি ছাড়া আর যে কিছু মাথায় আসছে না। অনেকেই পাস ছাড়া মধু আনতে আসে বটে, কিন্তু তাই বলে একা এই জঙ্গলে? আর সারাক্ষণটি অমন মুখে গামছা বেঁধে রইল কেন ওই লোকটা? ওই মধু নিতাই তো বাঘের পেটে গেল, কিন্তু ও বেটা গেল কোথায়? ভয় পেয়ে যদি পালিয়েও যায়, যাবে কোথায়? বেরোবার রাস্তায় তো তাদের নৌকা রয়েছে। তাহলে কি সেও বাঘের পেটে গেছে? আর ওর কাপড় চোপড় গেল কোথায়? আর সব থেকে বড় প্রশ্ন হলো, কালকের দেখা অতগুলো চাক কোথায় গেল? আবার একটা রাত নামল। বুড়ো চন্দন বলল, আজকে রাতটা খুব সাবধানে থাকতে হইব। নিতাই রাতটা যদি জঙ্গলে ঘুরে আমাকে লগে একবার তো আসব। সকলে হাতের কাছে আগুন রেখো। একজন মৌলা হতাশ গলায় বলল, না, আর এখানে থাইকা কিতা হইব? শাক তো আর চোখে পড়ে না। কালি ফিরে যাব। সবাই চুপচাপ বসে আছে নৌকায়। আবার আগের দিনের মতো শেয়ালের চিৎকার শোনা যাচ্ছে। নৌকার ঠিক পাশ দিয়ে বোধহয় একটা কুমির চলে গেল। নৌকাটা একবারের জন্য বেশ জোরে তুলে উঠল। আর তারপরেই শোনা গেল একটা কান ফাটানো চিৎকার। সবার বুক কেঁপে উঠল। এটা কিতা গো খুড়া? চুপ কইলাম না, আজ নিতাই ঘুইরা বেড়াইব। বুড়ো মুখে আঙুল দিয়ে সকলকে চুপ করিয়ে দিল, কিন্তু জঙ্গলের মধ্যে চিৎকারটা যেন থামতে চাইছে না। কে যেন বাঁচবার জন্য শেষ চেষ্টা করছে, প্রাণপণে চিৎকার করছে বাঁচার জন্য। বুড়ো কাঠের পুতুলের মতো বসে রইল। বাঘে কুড়াইয়া কুড়াইয়া খাইছে বেটারে। কত যন্ত্রণা হইছে কত। কাল চাপা ছিল, আজ বাইর করতেছে। সারা রাত যেন তাণ্ডব চলল। কে যেন গাছের গায়ে বাড়ি মারছে। গাছের পাতাগুলো যেন ভয়ে বারবার কেঁপে উঠছে। এত রাতে অন্ধকারে নৌকা চালানো বড় বিপদ। ভুল হইল, চাকরির আশায় বইয়া থাকা ঠিক হয় নাই। আজ দুপুরেই রওনা দেয়া লাগতো। ও খুড়া, আমারে বাসাইতে আইব না? তোমার কথা শুনি নাই কইয়া আইব না খুড়া? ও খুড়া! হাতে লণ্ঠন নিয়ে বসেছিল বুড়ো চন্দন। হঠাৎ নিতাইয়ের ডাক শুনে সেটা ঝপ করে পড়ে গেল জলে। দোল খেতে খেতে কোথায় যে ভেসে গেল কে জানে। এ কেডা রে? এ কথা কয়? ও খুড়া, আমারে বাসাইবে না গো? মাইরা ফেললো তো গো খুড়া। ও খুড়া! না, কেউ নেই। আর থাকলেও এই অন্ধকারে দেখা যায় নাকি? বুড়োর শরীরটা থরথর করে কাঁপছে।
ইতিমধ্যে বাকিরা বুড়োর এই অদ্ভুত হাবভাব দেখে বেশ আশ্চর্য হয়ে গেল। বুড়োর কি মাথা খারাপ হয়ে গেল? এই আবার কি হইল গো বুড়ার? কি হয়েছে তোমার? সবাই অবাক। বুড়ো চন্দন ফ্যাল ফ্যাল করে জঙ্গলের দিকে চেয়ে বলছে, আমি তো গেছিলাম রে নিতাই, কিন্তু সব তো শেষ হয়ে গেছিল। কি হলো গো বুড়ার? কি জানি কি আর দেখতেছে। আর ওই পাড়ের দিকে চাও কেন? বুড়ো এবার হাঁ করে বোকার মতো তাকিয়ে রইল সবার দিকে। নৌকার সব মৌলারা ঘিরে ধরে বুড়ো চন্দনকে। নেতায় তো নেই গো খুড়া, কারে কি কও তুমি? নারে সে আইছিল, কয় নাকি নেতাই? নৌকার কাছে আইছিল, এই আমাগো নেতাইরে দেখছে নাকি? আমারে কইল তুমি আমারে বাঁচাবে না খুড়া। বলতে বলতে ভেউ ভেউ করে কেঁদে ফেলে বুড়ো চন্দন। হঠাৎ কি যেন দেখে চমকে ওঠে এক মৌলা। ওইটা কি গো খুড়া? এই এটা কি ওটা কি প্রশ্নর উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে উঠেছে বুড়ো চন্দন। এটা জানি না স্যার। চরম বিরক্তিতে খেঁকিয়ে উঠল সে, কিন্তু সকলে জঙ্গলের দিকে তাকিয়ে দেখল আগুন জ্বলছে। আগুন লাগি গেছে জঙ্গলে, আরে আগুন লাগি গেছে। নৌকা পিছনে লে রে, নৌকা পিছনে লে। জঙ্গলের এক প্রান্তে আগুন ধরে গেছে। আগুনের শিখা বেশ লম্বা হয়ে উঠেছে। বুক কেঁপে উঠল বুড়োর। না জানি এবার কোন নতুন বিপদ হলো। এবারের যাত্রাটা একেবারে শুভ হয়নি। বনবিবি রুষ্ট হয়েছেন। চেঁচিয়ে উঠল বুড়ো চন্দন। তোরা সব বনবিবির নাম জপ কর রে, নাম জপ কর। পিছিয়ে গেল নৌকা। আগুনের শিখাটা লক লক করে উঠতে উঠতে গড়ান গাছগুলোর মাথা ছাড়িয়ে গেল। চিতার মতো কাঠ ফাটার আওয়াজ আসছে জঙ্গল থেকে। কিন্তু অবাক ব্যাপার হলো, তারা সবাই জঙ্গলের মানুষ। জঙ্গলের এক জায়গায় আগুন ধরলে সে আগুন ছড়িয়ে পড়ে সারা জঙ্গলে। কিন্তু আজ জঙ্গলের যেখানটাতে আগুন ধরেছে শুধু সেখানেই জ্বলছে। কেউ যেন স্থির দৃষ্টি রেখেছে, আগুন যেন ছড়িয়ে না পড়ে। ঘণ্টাখানেক হবে এমনই দাউ দাউ করে জ্বলার পর আগুন নিভে গেল। আপনা আপনি নিভে এলো। শুধু একটা সাদা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো আকাশে। বুড়ো চন্দন কপালে হাত ঠেকিয়ে বলল, জয় মা বনবিবির জয়। এই যাত্রা খুব বাঁচান বেঁচেছি রে, খুব বাঁচান বেঁচেছি। অগলে শুনো, কাল একবার জঙ্গলে যেতে হবে। নতুন মৌচাক ভাঙা বনবিবির পূজা দিতে হইব। কেন গো খুড়া? চাক তো মোদের আছে একখান। না, ওতে আর কেউ হাত দিবি নে। ওসব বেঘ বুথের মায়া, ও খেলে আর কেউ বাঁচবো না। যতই ডর লাগুক না কেন, কাল একবারের জন্য হইলেও যেতে হইব বনে। নতুন চাক আনতে হইব। ও খুড়ো গো, আবার কিতা হইল? তোরা কিতা? মুখের কথা মুখেই রয়ে গেল বুড়ো চন্দনের। পরিষ্কার দেখা যাচ্ছে জঙ্গলের যেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছিল, সেই কুণ্ডলি যেন আস্তে আস্তে নিতাইয়ের মুখ আঁকছে আকাশের গায়ে। সেই চোখ মুখের গহ্বরে শেষ আগুনের ধিকি ধিকি আভা। মুখ থেকে ব্যথায় কষ্টে সেই মুখটা যেন কুঁকড়ে যাচ্ছে। তাকে ঘিরে এখনো আগুনের ফুলকি উড়ে বেরিয়ে দৃশ্যটাকে আরো ভয়াবহ করে তুলেছে। ক্রমশ ছোট হতে হতে সেটা মিলিয়ে যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে। ও খুড়া, আমারে বাঁচালে না খুড়া? বড় কষ্ট দিয়া মারছে গো। বুড়ো চন্দন আবার শুনতে পেল নিতাইয়ের গলা। নদীর তীর তীরে আওয়াজে, জঙ্গলের গাছের শনশন আওয়াজে ওই এক কথা যেন ভেসে ভেসে বেড়াচ্ছে।
হাত ধইরা থাকো হকুলে, হাত ধইরা থাকো, কেউ যেন আলগা না হইয়া যায়। নিতাইয়ের আত্মা অহনো আসি ইহানে। বুড়ো চন্দন সকলকে সাবধান করে দিল। সকাল হয়েছে, যেমন প্রতিদিন হয়, কিন্তু আজ যেন সকালটা বড়ই ম্যাড়ম্যাড়ে। সূর্যের আলো যেন কেউ চটের বস্তা দিয়ে চেপে রেখে দিয়েছে। জঙ্গলের ভেতরটাও আবছা অন্ধকারে মোড়া, কিন্তু কোনো মতে একখানা চাক জোগাড় করে বনবিবির পুজো দিতে হবে। সময় খুব খারাপ যাচ্ছে। সব মৌলারা হাত ধরাধরি করে চলেছে, কিন্তু আজ যেন কারোর চলার ক্ষমতা নেই। একটা রাত যেন তাদের শরীর থেকে সব ক্ষমতা নিংড়ে নিয়েছে। দুরাত্রি ঠায় জাগা, আর এই দুরাত্রি এমন কাণ্ড হলো যে বুকের মধ্যেকার বলটাই যেন হারিয়ে গেছে। কোনো মতে পা টেনে টেনে চলছে সকলে। একদম এমন করে চলবি না বনের মধ্যে, বাবু কাঁচা রক্তের স্বাদ পাইছে, আবার আইতে পারে। কিন্তু কাকে সাবধান করবেন? তিনি তো নিজেই চলতে পারছেন না ঠিক করে। নিতাইয়ের মৃত্যুটা সত্যি মেনে নেওয়া বড় কঠিন। বয়স তো আর কম হলো না। এমন কাণ্ড বহুবার হয়েছে জীবনে। নৌকা থেকে পাশের বন্ধুকে বাঘে টেনে নিয়ে গেছে। চাক ভাঙার সময় চোখের সামনে এক মৌলার পিঠের ওপর বাঘ ঝাঁপিয়ে পড়ে খুবলে খুবলে খেয়েছে। বুড়ো চন্দন দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আবার মেনেও নিয়েছে। মৌলাদের জীবন তো এরকমই হয়, কিন্তু নিতাইয়ের মৃত্যুটা যেন মেনে নেওয়া যায় না। ও খুড়া, শাক কোথায় গো? সেটাই তো কথা। কে যে নিতাইকে খবর দিয়েছিল এদিককার বনে অনেক চাক ঝুলছে, এত ঘুরেও একখানা চাক পাওয়া যায় না। শাক লাগবে নাকি গো খুড়া? অনেক শাক আছে, আইসো আমার লগে। চমকে তাকালো বুড়ো চন্দন। ঢলঢলে মলিন জামা আর খেটো লুঙ্গি পরা একটা লোক সামনে গড়ান গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সারা মুখে গামছা বাঁধা। মধু দেখা না গেলেও মনে হচ্ছে সে যেন হাসছে। বুড়ো এক মুহূর্তের জন্য থমকালো, কিন্তু তারপর কাল রাত্রে দেখা নিতাইয়ের সেই ধোঁয়ার কুণ্ডুলি পাকানো মুখটা মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করে উঠল। তবে রে হারামজাদা, আবার আইসস? নিতাই রেখেলি আবার আরেকটারে লইয়া যাইবি নাকি রে হারামজাদা? হাতের লাঠিটা বাগিয়ে নিয়ে বুড়ো চন্দন ছুটে যেতে লাগলো মধুর দিকে, কিন্তু ততক্ষণে একজন মৌলা এসে বুড়োর হাত চেপে ধরেছে। আরে করো কি খুড়া, কার লাগে লড়তে যাও? আরে তো বেগবু, তুমি তো কয়েসলে। নিজের কথা নিজেরই মনে পড়ল বুড়ো চন্দনের। সে থমকে দাঁড়িয়ে পড়ল। বুড়োর এরকম অসহায় রূপ দেখে এবার খ্যাক খ্যাক করে হেসে উঠল মধু। তোমাগো লগে আর কেউ মান্নি গন্নি করে না গো খুড়া। এ কাও মাহন সারি দাও। এত আর কইলে তুমি নিতাই রে, পাত্তাই দিল না। আহারে, একেরে বেঘরে পরানটা দিল রে। বাঘে আইয়া একেরে খুবলাইয়া খুবলাইয়া খাইয়াছে দেহটারে। হালার বহু মুখ কানে একেরে ভাইঙা থাতলাইয়া দিমু আমি। নিতাইয়ের নাম নিবি না এই মুখে। কথাগুলো বলে আবার থমকাতে হলো বুড়ো চন্দনকে। কার সাথে তিনি ঝগড়া করছেন? মধু যে ভূত, এটা তো এখন প্রমাণিত সত্য। খুড়া, এটা কি ভূত? তো বুড়োর ঠিক পেছনের লোকটা সন্দেহ প্রকাশ করল। সত্যি তো, এই কেমন ভূত যে দিনের বেলায় গড়ান গাছে হেলান দিয়ে হেসে বেড়ায়? বুড়োর মনেও যেন একবার এই সন্দেহ উকি দিল। এই বনবিবির দিব্যি, ঠিক কইরা কও তো দেখি তুমি কে? বেগভূত।
সেই বিশ্রী হাসি এবার যেন আরো বিশ্রী। ফাঁকা জঙ্গলে লোকটার হাসি যেন ঘুরপাক খেয়ে বেড়াতে লাগলো। একটা কেমন যেন মিষ্টি মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। মাথাটা কেমন যেন ঝিম ধরে গেল বুড়ো চন্দনের। মৌলাদের হাত ছাড়িয়ে এগিয়ে যেতে গেল, কিন্তু সে পারল না। ধূপ করে পড়ে গেল। মাটিতে পড়ার আগে আরও যেন কয়েকটা ধূপধাপ পড়ার আওয়াজ পেল বুড়ো চন্দন। গোটা দলের কেউ টাল সামলাতে না পেরে এক সারি কাঁটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। অন্ধকার নেমে এলো সবার চোখে, আর কানে ভেসে এলো শুধু ওই মধুর বিশ্রী হাসিটা। এবার গড়ান গাছের ফাঁক দিয়ে যেন আরো অনেক লোক এলো মৌলাদের দলটার চারিদিক থেকে। সবার মুখেই গামছা বাঁধা, কিন্তু সবাই হাসছে। কতক্ষণ কেটেছে কে জানে। আস্তে আস্তে চোখের ওপরের কালো পর্দাটা একটু একটু করে সরতে বেশ কয়েকজন লোকের ফিসফিস শব্দ কানে এলো বুড়ো চন্দনের। হাত দুটো পিছমোড়া করে একটা গাছের গুঁড়ির সাথে শক্ত করে বাঁধা, পা দুটো একসাথে আঠার মতো চ্যাটানো রয়েছে। এক চুলও নড়া যাচ্ছে না। আবার যেন কানে এলো মধুর বিশ্রী হাসি। হাসতে হাসতেই কাকে যেন বলছে, ওই দেখ, বুড়ার ঘুম ভাঙছে। অখুরা, আরে অখুরা, অল্প গরম পানি দিব নাকি? চা তো গিয়ে আবার নেশার জিনিস, চাক ভাঙতে আসি তো আবার শুয়া যাবে না। বুড়ো চন্দন এবার একটু একটু করে চোখ খুলল। জঙ্গলের ভেতরে বেশ খানিকটা ফাঁকা জায়গা, শুধু লম্বা লম্বা ঘাস, দূরে দু চারটে শাল সেগুনের ভিড়। এরকম জায়গা আবার বাঘের খুব প্রিয়। তবে আগুন জ্বলছে, বাঘ আসবে না। তার সামনে বসে আছে মধু আর বেশ কয়েকজন। বুড়ো চন্দন ছটফট করে উঠল। তার দলের লোকেরা সব কোথায় গেল? কাউকে তো সে দেখতে পাচ্ছে না। মধুর দিকে কটমট করে তাকিয়ে কিছু বলার আগেই মধু সেই রকমই বিশ্রী হেসে বলে উঠল, আরে আসে গো খুড়া, অক্কলে আসে। ওই যে তোমার পিছনে, ওদের হাত পাগুলাও বাইন্ধা রাখছি তো। কই গো তোমরা, একটু আওয়াজ দাও দেখি। তোমাগো খুড়ার যে তোমাদের না দেখলি হ্যাঁ পরানটা একেবারে বাইরাই যাইতেছে। মধুর কথা শেষ না হতেই বুড়ো চন্দন পিছন থেকে তাদের দলের মৌলাদের একজন আওয়াজ পেল, ও খুড়া, তুমি ভুল কইছিলে গো, এটা ভূত নয়, এবার জসর সেটা বুড়ো চন্দন নিজেও এখন বেশ বুঝতে পারছে। এ ভূত নয়, তার চেয়েও বেশি কিছু। আরামজাদা হালার পো, কে তুই ঠিক কইরা কও তো দেখি। আরে ও তো তোর পাও কে? হ্যাঁ, আগে একটু চাটা খাইয়া মাথাটা পরিষ্কার করিলাও। ওহ, খালি ভুলাই যাই, তুমি তো আবার অহন নেশা করবা না, হ্যাঁ তাই না? অখুরা, একটু চা খাইলাও গো খুড়া, চায়ে কোনো দোষ নাই। এই কে আসস? খুড়ার জন্য চা লই আয়। থু থু, মুখ ফাইতে মইরা গেলেও তোর লগে চা খামো না। এটা রে কি করছস? হা গো খুড়া, সব কথা কমু, না কইলে চলবে কেমনে? মরার আগে তো তোমাগো সকল কথা জানা উচিত। কিতা হইল, কেমনে হইল?
এই সকল কথা জানতে লাগবো না। আসলে কি জানো তো খুড়া, আমরা এই কজন মিলি এখানে ঘাস কাইটটা পাচারকরণের লগে আইছি। তাই এনে থাকতে হইব দিন 10-12, কিন্তু আমাদের কাছে তো পাস নাই। ওহন আবার বড় কড়া করি, দুদিন বাদে বাদে সব বোট চালায় দেখতে আসে কোথায় কি করতাছে সব জঙ্গলের ভেতর আর কি। তা বুঝলে খুড়া, তোমাদের পাশ কখান লাগবো আর কি। বলে তার ঢলঢলে জামাটার বুক পকেট থেকে একগোছা পাশ তুলে ধরল মৌলাদের সামনে। অজ্ঞান করে এগুলো হাতি নিয়েছে ওরা। এতক্ষণে যেন সবটা পরিষ্কার হলো বুড়ো চন্দনের কাছে। এই জঙ্গল আমাদের বনবিবির স্থান, আমাদের রুচি রোজগার, আমাদের মা বাপ। এরে আমরা জান থাকতে নষ্ট হতে দিব না রে হারামজাদা। এবার অন্য মৌলারাও নড়ে চড়ে বসেছে। প্রথমে ভূতের ভয়ে সবাই চুপ করেছিল, নইলে তো সেই যখন থেকে নিতাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন থেকে সকলের হাত নিষ্পিস করছে। বোঝো ঠেলা, তোমাকে জান কে রাখতে যাচ্ছে? তোমরা এই হাত পা বাঁধা অবস্থায় এইখানটাতে ইট খাইয়া পইরা থাকবা। এখানে বাঘ আইব, এক লগে এতগুলা শিকার ও বাঘে বাপে জন্মে দেখে নাই। উফ, আমার তো ভাই ভাই কেমন যেন লাগতেছে। ও বাঘের বাচ্চা ঠিক কইরাই উঠতে পারবো না যে কোনটারে সাইরা কোনটারে ধরবো। বুড়াটারে পরে মারবো, কি কাও তোমরা? হ্যাঁ ও বুড়া, ও বুড়া, বলি তোমার সব কটা মরলি, তারপর তুমি বাঘের পেটে যেও। ল, এবার আমরা সব যাই গিয়া। চিন্তা নাই, যাবার সময় তোমাকে নৌকার লগে তোমাকে পাশ কখান ফেলে যাব। লোকে কইবে তোমরা সব গাছ কাইটটা পগার পার হইছ, বন দপ্তরের লোক তোমাকে খুঁজবো। তোমরা মরলি পরে তোমাকে স্ত্রীরা একটাও টাকা পাইবে না। উঠে এ মা বনবিবি, তুমি এদের রক্ষা করো মা, তুমি এদের রক্ষা করো। রাগে ঘৃণায় মৌলারা একজনও মুখ দিয়ে একটাও কথা বার করতে পারল না। বুড়ো চন্দন এবার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, এই খাড়াও দেহি, একখান কথা কইয়া চাও। আরে বাবার বাবা, এবার ডর লাগছে তো খুড়া। এই বুড়ো বয়সী আবার স্যাঁসাও কে? এই বাঘে মারবার আগে তো এমনি এই হাটখানা ব্যাপক ফেল করে মরু। আর সহ্য করতে না পেরে তাদেরই দলের একজন বলে উঠল, কিন্তু মধু ঘুরে তাকালো বুড়োর দিকে। নিতাই রে কে মারছে? বাবু নাকি তুই রে হারামজাদা? হইলাও একদম ভুলে গেছি গো খুড়া, ঠিকই কইছ। নিতাই রে আমরাই মারছি, পরশু রাতে নয়, কাল রাতে, আর মাইরা পুরাই দিছি। দেখছো না তোমরা ওর সীতার আগুন? দেখছো না ভালো কাম করছি না কও? মাইরা একেবারে সৎকার করা দিছি। তার আগের রাতে কি হয়েছিল? আমরা যে বাবুর ডাক শুনছিলাম, আর ওর জামাখানা তো দেখছি রক্ত মাখা। আরে কিটা কও গো খুড়া, এই জঙ্গলে বাঘ ডাকবো নাকি তোমার বাপ ডাকবো? ওই দিন তোমাগো নিতাই আমাগো লগেই ছিল, আটকায়া রাখছিলাম ওরে। ওই দিন মারলে যদি তোমরা সকলে আবার আইসা পড়তে, আইয়া পড়ছিলেও বোধ হয়, কিন্তু একেবারে মোক্ষম সময় তোমাগো বাবু ডাক পারছিল, আর তোমাগো একেবারে পিলা চমকায় গেল। আর একটা দিন ওরে আটকে রাখা কাল পিটায় পিটায় মারছি। শেষানি শুনো নাই? ও মুখগুলো দেখো, কি ভাবলা ভূতের শেষায়? জামাটায় লাল রং কইরা ফেলায় রাখছিলাম গা, যাতে তোমরা বুঝো ওই হালার পর মইরা গেছে। আবার সেই বিশ্রীভাবে হেসে ওঠে মধু আর তার দস্যু দল। হাসতে হাসতেই ছপাস করে খানিকটা জল ছিটিয়ে নিভিয়ে দেয় আগুনগুলো। একটা কালো মিশমিশে অন্ধকারে ছেয়ে গেল চারদিক।
অনেকগুলো পায়ের শব্দ আস্তে আস্তে চলে গেল। আর কোনো শব্দ নেই কোথাও। দুটো শেয়ালের কান্না ভেসে আসছে অনেক দূর থেকে। কিতা গো খুড়ো, কিতা কয়া গেল মধু বেটায়? নিতাই কাল মরছিল, তবে যে অমন মরণ চিৎকার শুনছিলাম, ওটা আমাকে নিতাইয়ের ছিল, ভূতের নয়? বুড়ো চন্দন চুপ করে রইল। কালো মিশমিশে অন্ধকারে তার চোখের জল দেখা গেল না। মধু হারামজাদা ঠিক কথাই বলেছে, তার বয়স হয়ে গেছে। কোনটা যে ভূত আর কোনটা যে মানুষ সে আর আগের মতো বুঝতে পারে না। মৌলারা একটু দূরে দূরে এক একটা গাছের গুড়ির সাথে বাঁধা আছে। সকলেই পিঠের পিছনে হাত ঘষাঘষি করছে, যদি কোনো মতে ছাড়ানো যায়। বুড়ো চন্দন তাদের কিছু একটা বলবে বলে সবেমাত্র মুখটা হাঁ করেছে, অমনি একটা বিলে চমকানো আওয়াজ। এই শব্দ শোনার পর আর কোনো কথা বলা চলে না। হৃৎপিণ্ডের ধুকপুকুনিও বোধহয় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কিতা হইব গো খুড়া? কি তার হইব? অক্ষরে বুড়ো বিবির নাম স্মরণ কর। বইয়া বইয়া আমাকে নিতাইরে মস্তি দেখছি, এইভাবে শাস্তি তো। কথাগুলো আর শেষ করতে হলো না, আবার একটা বাঘের ডাক শোনা গেল। এবার সেটা হলো উল্টো দিক থেকে। একটা নয়, তার মানে আরো আছে। বুড়ো মনে মনে বন বিবিকে ধন্যবাদ জানালো। যত তাড়াতাড়ি সবাই শেষ হয়ে যায় ততই ভালো। শুধু বুড়ো চন্দন নয়, সকলেই দেখল চারটি আলোর বিন্দু দুপাশের জঙ্গল থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে। শুধু কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই দুটো বাঘ দুদিক থেকে ঝাঁপালো। ভয়ে বুড়ো চন্দন চোখ বন্ধ করে নিল। এই বুঝে এক্ষুনি কারোর চিৎকার শুনতে পাওয়া যাবে। ও খুড়া, ওই দেও। চোখ খুলতে ইচ্ছা না করলেও শেষ পর্যন্ত খুলতেই হলো চোখ দুটো। বুড়ো চন্দন অবাক হয়ে দেখল দুটো মস্ত বাঘ তাদের থেকে মাত্র হাত দশেক দূরে মাটিতে পড়ে নিশ্চিন্তে গুটি বাঁকিয়ে ঘুমাচ্ছে। খুড়া, ও খুড়া, আমি আইয়া পড়ছি গো, আর কোনো চিন্তা নাই গো। বুক কেঁপে উঠল বুড়ো চন্দনের। সকলে অবাক হয়ে দেখল দুটো বাঘের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মানুষ। পরনে কেবল একটা খাটো ধুতি, বুকের পাঁজরগুলো যেন আরেকটু হলেই বেরিয়ে আসবে। হাত পা শীর্ণকায়, বড় বড় চোখ দুটো জলজল করছে অন্ধকারে। চোয়াল দুটো ভাঙা, মুখে একটা বিকৃত হাসি। তবে যতই বিকৃত হোক, এ মুখ এদের বড়ই চেনা। নিশ্চয়। হা গো খুড়া, ফিরে আইছি। তোমরা তো কেউ আইলা না, আমি আইছি তোমাকে বাঁচাতে। দেখছো খুড়া, এই বাঘটারে ওই দিন লাঠি দিয়া মারছিলাম, আজ আমি শাসন করতে পারি। বুড়ো চন্দন হাঁ করে দেখছে নিতাইকে। এতদিনের চেনা সাগরেদ নিতাই যেন অনেক বদলে গেছে। পেছন থেকে একজন এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, মধুয়ে মধুয়ে তোমার এই হাল করছে, একবার একবার আমাদের হাত খুইলা দাও। দেখ ওইটার কি হাল করি। বেটা জঙ্গলের কাঠ কাটতে যায়। নিতাই ওই বিভৎস বাঘ দুটোর মাঝে মাটিতে উবু হয়ে বসে একটার মাথায় পরম স্নেহে হাত বোলাতে বোলাতে খানিকটা দূরে স্থির দৃষ্টি রেখে বলল, কাঠ কাটতে চায়, আমারে বোকা বানাইয়া শাখের লোভ দেখাইয়া মাইরা ফেলল, আমাকে বাঁশগুলা হাতায় নেল। লোকে কইব আমরা চোর, আমাদের বউগুলারে কইব চোরের বউ। সারা
আজীবন ভিক্ষা কইরা খাইতে হইব। সরকার একটা টাকাও দেবে নিকো। এরে একখান উচিত শিক্ষা দিতে হইব। দূর থেকে আবার কয়েকটা পায়ের শব্দ শোনা গেল। বুড়ো চন্দন দাঁত কিরমির করে বলে উঠল, আইতাছে আরামজাদা হরার বউ দেখতে আইছে। আমাকে পরানটা হনো আছে কিনা? আইতেছে খুড়া, আইতে দাও রে। বুড়োর পিছন থেকে তাদের দলের একজন বলল, একবারটি হাত খুইলা দাও আমাগো, দেখায়া দিমু একদম। একটারও মুন্ডু আর ধরে রইব না গো, একবারটি হাতটা খুইলা দাও আমাগো। নিতাই আর একটাও কথা বলল না, কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। সাথে ওই মস্ত জলজ্যান্ত বাঘ দুটো। বুড়ো চন্দন একবার চেঁচিয়ে নিতাইকে ডাকতে যাবে, ঠিক তখনই ঝোপঝাড় ভেঙে জঙ্গল থেকে বেরিয়ে এলো মধু আর তার দল। আরে কিত্তা গো খুড়া, তোমাগো অহনো বাঘেতে খায় নাই? 2-3 বার বাঘের ডাক শুনলাম মনি হলো। সুন্দরবনের জঙ্গলে বাঘ ডাকবো না তো কি তোর গাধায় ডাকবো না তোর বাপে ডাকবো? খুড়া, আমার কথা আমারই শুনাইতিস? আরে আরে সময় চলি যাচ্ছে। খবর আছে কাল ভোরেই বন দপ্তরের মাইনছেগুলো টহল দিতে আইব। এত লোক দেখলি মেলা কেসাল পারবো। ভোরের আগেই এদের বন বিবির ভোগে পাঠাই দিতে হইব। এক কাম কর, ওই নিতাইরে যেমন পিটায় পিটায় মারছিলাম, এইগুলারেও একেবারে পিটায় মারা ফেলি। কি গো খুড়া, কি কও? আর কি, তার কপালে কখন মরণ লেখা আছে কোন হারায় কইতে পারে সাই? তোর কপালে অহন যদি মরণ লেখা থাকে, তোর বাপের সত্য গোষ্ঠীও কিছু করতে পারবো না। আহা, মরণ কালে অমন গাল পারতে নাই গো খুড়া। বন বিবির নাম স্মরণে লাও। মধু হাতের লাঠিটা সজোরে মাথার উপর তুলল, কিন্তু নামাতে পারল না। সেটা অমন করে মাথার উপরই ধরা রইল। মধু আশ্চর্য হয়ে লাঠিটা ধরে টানলো বেশ কয়েকবার, কিন্তু সেটা যেমন শূন্যে আটকে ছিল তেমনই আটকে রইল। খানিকটা অবাক হয়ে এবার মধুর সাঙ্গপাঙ্গরাও ছুটে এলো, কিন্তু কারোর দ্বারাই লাঠিটা নাড়ানো সম্ভব হলো না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারল না ওদের দলটা। শুধু বুড়ো চন্দন আর মৌলাদের দল দেখতে পেল। নিতাই ওদের সবার মাথার উপর শূন্যে ভেসে রয়েছে, আর এক হাতে লাঠিটাকে পাথরের মতো আঁকড়ে ধরে আছে। এটা হইল হারামজাদা, লাঠি নামাইতে পারছস না? ইতা কিতা হইল গো খুড়া, জাদু জানো নাকি তুমি? সত্যি বোধহয় জাদু হলো। সব মৌলাদের হাতের দড়ি ঢিলে হয়ে পড়ল হঠাৎ, আর সঙ্গে সঙ্গে চারিদিক খান খান করে শোনা গেল নিতাইয়ের গলা, তোমরা সকলে তোমাদের পাশ খখান লইয়া লও, এদের কোসর থিকা। মধুর দল তখনও সেই লাঠির সাথে আটকে আছে। তাদের কোঁচড় থেকে নিজেদের পাশ নিয়ে নেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। নৌকায় সইলা যাও, অহনিখানে যা হইব আর না দেখাই মঙ্গল। এক মৌলা চেঁচিয়ে উঠল, নেতাই নেতাই, এই লোকগুলান রে আমাদের আমাদের হাতে একবার দে। তোরে যেমনে পিটাইয়া মারছে তেমনে তেমনে এইগুলান রেও পিটাইয়া মারুম। না রে, বাবুদের ভোগ সিনায় লইছি, ওদের খাওয়াইতে হবে তো। ওরা যে সব খাড়ায় আছে। সত্যি দেখা গেল খোলা জায়গাটার ঠিক বাইরে ঝোপের আড়ালে দুজোড়া চোখ জলজল করছে। আমারে ভেইলা ওই যাও গো খুড়া, এমনি করো না গো খুড়া। কাল বন দপ্তরের লোক আইলে না হয় তুমি তাদের হাতে তুইলা দিও। মধু এবার কাঁদতে শুরু করলো। মৌলারা তখন হাত পা ঝেড়ে উঠে সবে হাঁটা লাগিয়েছে, কিন্তু একবার একটু থমকালো ওরা। বুড়ো চন্দন একবার তাকালো নিতাইয়ের দিকে।
ওর চোখ দুটো যেন বাঘের চেয়েও ভয়ানকভাবে জ্বলছে। এবার একটা ঠান্ডা হিমশীতল গলায় বুড়োচন্দন বলল, সৌলভ করে নৌকায় ফেরা যাক। আস্তে আস্তে নৌকায় ফিরে এলো সকলে। দূরে জঙ্গলে তখনও শোনা যাচ্ছে বাঘের হুঙ্কার আর কিছু মানুষের মর্মান্তিক চিৎকার। বুড়োচন্দনের বুকের ভেতরটা মুচড়ে উঠল। হোক না শত্রু, হোক না অশত্রু, তবু মানুষ তো। এমন করে নিরাপদ জায়গায় খাপটি মেরে বসে আরেকজন মানুষের চিৎকার শোনাও যে এক ধরনের শাস্তি। সেদিন যেমন না বুঝে নিতাইয়ের চিৎকার শুনে চুপচাপ সে বসেছিল, আজও তেমনি বসে বসে আরো কয়েকজন মানুষকে মরতে দেখল সে। আবার যেন কানের পাশে শোনা গেল নিতাইয়ের গলা, আমারে মাফ করি দেখ রে মা, বুঝতে পারি নাই রে, বুঝতে পারি নিতাই সে কথার কোনো উত্তর দিল না। আমার বউটারে দেখো খুড়া, ওরে কইও ওর বড় জোর ছিল না, কাঠ চুরি করতে যায় না, মৌলার মতোই গেছে বাঘের পেটে। অকল কথা কইবার আহার দরকার নাই, আমার পাশ খান রাখো। তখনও জঙ্গলের ভেতর থেকে লোকগুলোর আর্তনাদ আর গোঙানি ভেসে আসছে। বুড়ো চন্দন আর মৌলাদের দল বসে থাকলো নৌকার মাঝখানে পূব আকাশের দিকে চেয়ে। একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, কি যেন একটা উড়ে এসে ঠেকলো বুড়োর হাতে। মাথা নামিয়ে বুড়ো চন্দন দেখল নিতাইয়ের পাশটা। শেষ হলো লেখিকা দেবশ্রী ভট্টাচার্যর সুন্দরবর্ণীর লেখা একটা ভূতের গল্প। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ 221 বি হ্যারিসন রোড, সারা এডেন, শেখ শামসুদ্দিন, নবনীতা সি, সৈকত ভুইয়া, সোনিয়া দত্ত, ASR, রয় আর অনন্যা গাঙ্গুলি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লং টার্মে আমাদের এই শোটাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আমাদের এখন 3টে লেভেলে মেম্বারশিপটা রয়েছে, নতুন 2টো লেভেল ক্রিয়েট করা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করলে ডিটেলসগুলো আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। তাহলে চলে যাই আজকের কমেন্ট সেকশনে। জয় ভট্টাচার্য বলছে, দাদা আমি জয় ফ্রম নিউ ব্যারাকপুর। আমার 7 বছরের মেয়ে মোনালি ভট্টাচার্য তোমাদের সব গল্পগুলো শোনে আমার সঙ্গে। প্লিজ দাদা আমার মেয়ের নামটা এই এপিসোডে একবার বলো। আর আমি সব ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের বলেছি 221 বি হ্যারিসন রোডের সব গল্পগুলো শুনতে আর শেয়ার করতে। এভাবে এগিয়ে যাও দাদা, পাশে আছি আর থাকবো। রিপ্লাই করার আগেই প্রথমেই আর বিগ শাউট আউট টু দ্য খুদে মেম্বার অফ দ্য হ্যারিসন রোড ফ্যামিলি, মোনালি ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ পুচকু আমাদের সব গল্পগুলো শোনার জন্য। তোমার কি গল্পগুলো শুনতে ভালো লাগে? তাহলে তোমার বাবাকে বলো এখানে যেন কমেন্ট করে সেটা লেখে। আর মিস্টার জয় ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জিনিসটাকে তুলে ধরার জন্য। আপনি যে নিজে থেকে সবাইকে শেয়ার করছেন, সবাইকে আমাদের কথা বলছেন, এটাই একটা বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও কমেন্ট করুন আপনারা কে কোথার থেকে শুনছেন, কিভাবে শুনছেন। আপনারা হ্যারিসন রোড শুনতে শুনতে ধরুন একটা খুব সুন্দর লোকেশনে বা একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে আছেন, সেটার একটা শর্ট 30 সেকেন্ডের ভিডিও করে আমাদের পাঠান, আমরা সেগুলো আমাদের চ্যানেলে পোস্ট করব বিভিন্নভাবে। মুর্শিদাবাদের গ্রামের গল্প কালা জাদুর কবলে, এই গল্পটাতে অঙ্কিতা সিং কমেন্ট করে বলছেন, এই গল্পটা শুনে আমার মামাবাড়ির একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। বলি, আমার মামাবাড়ি ঝাড়খণ্ডে একটা ছোট্ট গ্রাম দুমরাতে। আমি তখন খুব ছোট, কিন্তু
তখন একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসতাম। ক্ষেতের ধারে আল দিয়ে, নদীর পাড় ধরে একা একা হাত দিয়ে মাছ ধরা, এইসব করে বেড়াতাম। এরকমই একদিন ঘুরতে ঘুরতে ক্ষেত জমিগুলো পার করে একটু জঙ্গলে একটা জায়গায় ঢুকে যাই ভুল করে। আমার দাদু নদী থেকে স্নান করে তখন বাড়ি ফিরছিল। আমাকে ওইদিকে যেতে দেখে দূরে এসে আমাকে টেনে নিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়ি ফিরে আমাকে তুলসী তলায় বসিয়ে আমার চারপাশে ঘুরে ঘুরে কী সব একটা মন্ত্র বলল। তারপর দাদু আমাকে বলল, ওই জঙ্গলে একটা ডাইনি বুড়ি থাকে, ওখানে গেলে আর ফিরে আসতে পারবি না। আমি সে সময় এতটা ভয় পেয়ে গেছিলাম যে তখনকার মতো একা একা ঘোরাটা বন্ধ করে দিই। এখন যখন মামাবাড়ির ওই জঙ্গলটার দিকে তাকাই তখন শুধু মনে মনে ভাবি যে সত্যিই কি কিছু আছে ওখানে। তারপর আবার এটাও মনে হয় যে বেশি সাহস দেখানো সবসময় ভালো নয়, তাই এখনও ওই জায়গাটা এড়িয়ে চলি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, এই ছোট্ট রিয়েল লাইফ ইনসিডেন্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো, আর স্পেশালি এই সেটিংটা ছিল গ্রাম বাংলার। তো আশা করি আমার যেরকম ভালো লেগেছে বাকি সবারও খুব ভালো লাগবে। আচ্ছা, চলে যাচ্ছি আরেকটা হরর ইনসিডেন্টে। পাঠিয়েছে রনি ধর। নমস্কার দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আগের গল্পটা শুনলাম, খুব ভালো লাগলো। আমি গল্পটা বেশিরভাগ কাজ করতে করতে শুনি। গল্পের আপডেট পেলেও আমি তুলে রেখে দিই, ওটা কাজ করতে করতে শুনবো বলে। তোমাদের গল্প তো রাত্রেবেলা আপডেট হয়, সেটাকে শোনার জন্য ছটফট করি যে কখন পরের দিন কাজে যাব আর কাজ করতে করতে গল্পটা শুনব। ছোট্ট একটা গল্প শোনাই। এটা 2 বছর আগেকার কথা। আমাদের পাশের বিল্ডিংয়ের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। মেয়েটা ছিল বিহারি, আর সুইসাইড করার কারণটা হলো মর্মান্তিক। তার একটা ছেলের সাথে প্রেম ছিল। 2 পরিবারের মধ্যেই কথাবার্তা হয়েছিল যে সময় হলে তাদের দুজনের বিয়ে দেবে। কিন্তু এসবের আগেই ছেলেটা ক্যান্সারে মারা গেল, এবং তার 2 মাস পর এই মেয়েটাও তার শোকে সুইসাইড করল। ওর বাড়িতে ছিল ওর মা, দাদা আর বৌদি। মেয়েটা যখন সন্ধ্যাবেলার দিকে গলায় দড়ি দেয় তখন ওদের বাড়িতে কেউ ছিল না। রাতে সবাই এসে দেখে যে দরজা বন্ধ, ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তখন সবাই পাড়ার ছেলেদেরকে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে দেখে তাদের মেয়েটা গলায় ওড়না পেঁচিয়ে পাখার সাথে। তারপর আর কি, আসল ঘটনা হয় এর 1 সপ্তাহ পর। এক রাতে তার বৌদি ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ সে চমকে ঘুম ভেঙে উঠে দেখল তার মাথার থেকে বালিশটা কে যেন টেনে ফেলে দিয়েছে। বৌদি সঙ্গে সঙ্গে দাদাকে ডেকে তুলল, কিন্তু সে রাতে ভয়ে আর কেউ ঘুমাতে পারল না। তারপরে এক রাতে আমারই এক পাড়াতুতো দাদা, সে পাইপলাইনের কাজ করত বলে তাকে ভোরবেলায় উঠতে হতো। ওই বিল্ডিংয়েই থাকত। একদিন রাতে 3:30 পৌনে 4টের দিকে উঠে সে শুনতে পায় যে ছাদে ঝাঁট দেওয়ার শব্দ হচ্ছে। ওই বিল্ডিংয়ের সবাই জানত যে ওই মেয়েটাই ভোরবেলায় উঠে ছাদ ঝাড় দিত। তার দাদা তখন ভয় ভয় সিঁড়ি বেয়ে উঠে ছাদে একটা উঁকি মেরে দেখতে পেল যে হ্যাঁ, ওই মেয়েটাই নিচু হয়ে ঝাড় দিচ্ছে ছাদে। আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে সে পড়িমড়ি করে ছাদ থেকে নিচে নেমে এসে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তাছাড়াও ওই বিল্ডিংয়ের অনেক মানুষই দেখেছে যে ভর সন্ধ্যাবেলায় ওই সিঁড়ি দিয়ে ওই মেয়েটা নাকি ওঠানামা করছে। এদিকে আমি তখন নাইট ডিউটি করতাম। আমার বাড়ির লোক ভয় ভয় থাকত। আমাকে বাড়িতে সবাই বলতো যে রাত্রিরে বাড়ি আসতে হবে না, রাতটা কারখানায় কাটিয়ে সকালবেলা ফিরতে। আমি তখন ওইসব কিছু বিশ্বাস করতাম না। কাজেই আমি নিজের মতো ডিউটি শেষ হলে রাতের বেলাতেই বাড়ি ফিরে আসতাম 2-2:30 নাগাদ। ওদের যে বিল্ডিংটা, মানে যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছিল, তার উল্টো দিকে একটা শিবের মন্দির আর তার পেছনেই শীতলা মায়ের মন্দির রয়েছে। আমি ভেবেছিলাম তাই জন্যই হয়তো ওই মেয়েটা বাইরে বের হতে পারে না, বেরোলেও এদিকটাতে আসতে পারে না। তা একদিন আমি রাত্রিরে ফ্যাক্টরিতে কাজ করছি, দিনটা ছিল শনিবার। বাড়ি থেকে ফোন আসে যে
মেয়েটার আত্মা আজ নাকি খুব উৎপাত করছে। তারপর আমি কাজ করতে করতে সেই সব কথা ভুলেই গেছিলাম। নাইট ডিউটি শেষ করে কারখানা থেকে বেরিয়ে 2:30 নাগাদ যখন পাড়াতে ঢুকি, তখন আমার সেই সব কথা মনে পড়ে যায়। ভয় ভয় আমি বাইকটাকে স্ট্যান্ড করে আস্তে আস্তে এগোতে থাকি আমার ঘরের দিকে। আমার ঘরে যেতে গেলে ওই বিল্ডিংটার সামনে দিয়েই যেতে হয়। যাওয়ার পথে ওই মন্দিরগুলো পড়ে। তা আমি ঠাকুরের নাম নিয়ে এগোতে লাগলাম। মনে মনে যতই ভাবলাম যে ওই দিকে তাকাবো না, ততই এসব কথা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। মাথা নিচু করে যাচ্ছিলাম, আচমকা চোখ দুটো ওই বিল্ডিংটার দিকে চলে গেল। হঠাৎ দেখলাম একটা ছায়ামূর্তি সেই বিল্ডিংটার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভয় পাইনি সেটা বলা ভুল। ওই মূর্তিটা দেখে আমার বুকটা একেবারে ধুকপুক করে উঠল। তাড়াহুড়ো করে আমি এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। ঘরে এসে কাউকে কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে মনের ভুল ভেবে ভুলেও গেছিলাম আগের রাতের কথা। তারপরে শুনলাম যে আগের রাতে নাকি ওই মেয়েটার বৌদি সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখেছে ওকে। ভয়ে চেঁচিয়ে অজ্ঞান হয়ে গেছিল সে। তারপর ওই মেয়েটার শ্রাদ্ধের কাজ যথারীতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আর এইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির থেকে ওই বিল্ডিংটা দেখা যায়। দেখা যায় ওই ছাদটা। আর ছাদের দিকে তাকালে আজও ওই কথাগুলো মনে পড়ে যায় আমার। আজও কি ওই মেয়েটা ভোরবেলায় উঠে ঝাড় দেয়? খুব সুন্দর একটা ইনসিডেন্ট পড়লাম, পাঠিয়েছে রনি ধর। রনি, তোমাকে একটা রিকোয়েস্ট করছি এবং বাকি সবাই যারা ইনসিডেন্ট পাঠাচ্ছ তাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ নিজেদের ডিটেলসটা কিন্তু দিও কমেন্টসে যখন তোমরা ইনসিডেন্টটা পাঠাচ্ছ। স্পেশালি তোমাদের নাম, তোমরা কোথা থেকে শুনছো, এগুলো প্লিজ মেনশন করো। তাহলে সবাই আরও বেটার রিলেট করতে পারবে। হয়তো দেখবে যে তোমারই কাছাকাছি আরও কেউ কোনো ঘটনা পাঠিয়েছে। যেরকম আমরা গল্পের মাধ্যমে কানেক্ট করে থাকি, যে ধরো নদিয়ার কোনো গল্প হলো, বা সুন্দরবনের কোনো গল্প হলো, বা মুর্শিদাবাদ, এনিওয়্যার যে কোনো জায়গার গল্প হলো, তখন সেখানকার মানুষেরা কমেন্ট করে, তারা নিজেদের মধ্যে কানেক্ট করে। তো তুমিও যদি এই কমেন্টে মেনশন করতে তুমি কোথা থেকে ঠিক বলছো, এই ঘটনাটা কোথাকার, তাহলে হয়তো সেখানকার মানুষেরাও আরও বেশি কমেন্ট করতো, আরও বেশি ঘটনা পাঠাতো আমাদের। আপনারা যারা শুনছেন এই আড্ডাটা, তারাও কিন্তু নিজেদের সাথে ঘটে যাওয়া বা নিজেদের শোনা বা ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে শোনা এরকম অদ্ভুত ঘটনা আমাদেরকে পাঠাতে ভুলবেন না। কিচ্ছু করতে হবে না, সিম্পলি একটা বড় কমেন্টে লিখে নিজের নাম আর লোকেশন মেনশন করে কমেন্ট ডাউন বিলো। আচ্ছা, চলে যাচ্ছি পরপর কয়েকটা কমেন্টসে। আচ্ছা, পরের কমেন্টটা করেছে রশনি সরকার 95। হাই দাদা, আমি রশনি, কলেজের স্টুডেন্ট। আমি বেতাই থেকে বলছি। আমি তোমাদের তালদিঘির অনেক পুরনো একজন শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছি কমেন্ট করব, আড্ডায় যোগ দেব, কিন্তু বেতাইয়ের মতো একটা অজানা গ্রাম কেউ জানবে কি না সেটা ভেবে আর সাহস হয়ে ওঠেনি। আগের দিন বেতাইয়ের কমেন্টগুলো শুনে ভরসা পেলাম কমেন্ট করার। আচ্ছা, এইখানে মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি যে তালদিঘিতে কিন্তু ফটিকদের বাড়ি বেতাই বলে একটা গ্রামে। সেই কথা আমি আগেও বলেছি, কেন সেই গ্রামের নাম রাখা সেটাও আমি আগে বলেছি। আচ্ছা, চলে যাচ্ছি ব্যাক টু দ্য কমেন্ট। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। একটা ভয়ানক ঘটনা জানাতে চাই। বাদলা বিলের বিপদ গল্পটা শুনতে শুনতে আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। রাতে কিছুতেই ঘুম আসছে না। আমি রাত 2টোর সময় জানলার ধারে বসে জানলা খুলে তোমাদের গল্পটা শুনছি। ঠিক গল্পের শেষে আড্ডার সময় খোলা জানলার দিকে তাকিয়ে আছি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই, ঘন বাঁশবন। ঠিক এমন সময় দেখি জানলার সোজাসুজি একটা ছায়ামূর্তি খুব ধীরে হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। আমি একটু কৌতূহলী হয়ে তাকিয়ে খেয়াল করলাম। এমন সময় মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল, আর দেখি সামনের সুপুরি গাছটা থেকে কিছু একটা নিচের দিকে মুখ করে মাকড়সার মতো নেমে আসছে। এটা দেখে আমি সাথে সাথে আর কিছু না ভেবে ঝটপট খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ি। এরকম ঘটনা আরও অনেক ঘটেছে আমার সাথে, এর আগেও ঘটেছে। শুনতে চাইলে এরপরে আবারও বলবো। থ্যাংক ইউ রশনি ফর দিস ওয়ান্ডারফুল কমেন্ট।
তুমি আবার কমেন্ট করো, তোমার ঘটনাগুলো জানাও, আমরা সবাই শুনতে ইচ্ছুক। আচ্ছা, এখানে যারা কমেন্ট করছেন তারা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন। এই যে ঘটনাগুলো সবাই শেয়ার করছে, আমরা পড়ছি, সবাই শুনছে, এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। আপনার বিশ্বাস হোক চাই না হোক, সেগুলো একান্ত কিন্তু আপনার ব্যাপার। অন্য কেউ বিশ্বাস করলেও আপনার কিছু যায় আসে না, আর আপনি বিশ্বাস করলেও বাকি কারুর কিছু যায় আসে না। সুতরাং কমেন্ট সেকশনে যেন কখনো না দেখি যে এগুলো নিয়ে কেউ কাউকে পার্সোনালি অ্যাট্যাক করছে। একবার এরকম কাজ হলেই কিন্তু সেই ইউজারকে আমাদের চ্যানেলে কমেন্ট করা থেকে ব্লক করতে আমরা বাধ্য হব। এটা টোটালি একটা দিনের শেষে একটু আড্ডার মতো। আমরা একটু সারাদিনের কাজকর্ম শেষ করে শান্ত মাথায় বসে একটু শুনি সবার কি কি বলার আছে, একটা ভুতুরে আড্ডা হয়, বেশ সবাই ভূতের গল্প বলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর কোনো মুড়ো নেই, এর কোনো ল্যাজাও নেই। সুতরাং অযথা কোনোটাকে নিয়েই টানাটানি করবেন না। আচ্ছা, পরের কমেন্টটাতে যাই তাহলে। আদিতি ব্যানার্জি বলছে, দাদা আমি আদিতি বলছি হুগলি থেকে। অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমাদের এই গল্পগুলো শুনলে তাড়াতাড়ি লেখা হয়ে যায়। এইটা কিন্তু আমাকে অনেকে আগেও বলেছে যে অনেকেই কিন্তু কাজ করার সময় আমাদের গল্পগুলো শোনে। তা যাদের এই অভ্যাসটা আছে তাদের কিন্তু খুব হেল্পফুল একটা জায়গা হচ্ছে, আপনারা করুন, প্লেলিস্ট সেকশনটা চেক করুন। আর পারলে আপনারা ইউটিউব মিউজিক থেকেও কিন্তু এই কন্টেন্টগুলো, যেগুলো পডকাস্ট প্লেলিস্ট হিসেবে আছে, সেগুলো শুনতে পারবেন। সেখানে কিন্তু স্ক্রিনটা অফ করে দেওয়া যায়, বলে দিলাম। আচ্ছা, ওকে, আজকে অনেকক্ষণ বেশ আড্ডা হলো, আজকে একটা ভালো গল্প শোনা হলো। স্পেশাল থ্যাঙ্কস টু দেবশ্রীদি, স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার মেম্বার্স। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড।